কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, শুধুমাত্র এই অভিযোগে বিধাননগর পুরসভা থেকেই একাধিক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। আর সম্রাট বড়ুয়া তার উত্থান যে কিভাবে তত প্রতিবেদনই আমরা তুলে ধরলাম। মানে অর্ণবদা, যেটা পরিষ্কার হচ্ছে যে রাজ্যে যদি পালাবদল না হতো তাহলে তো সামনেই আসতো না যে তৃণমূলে এত কীর্তিমান রয়েছে। দেখুন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি আগের দিনও আপনাকে এই একই ওরকম অনুষ্ঠানে, ছটার অনুষ্ঠানেই আপনাকে বলেছিলাম যে যে এলাকায় এই ধরনের নেতাদের পাওয়া যাচ্ছে বা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তো সেখানে কি শুধুমাত্র এই নেতারাই রয়েছে? ওই সমস্ত প্রত্যেকটি এলাকায় আপনি যদি খোঁজ করেন, নিশ্চিত ওখানে সৎ মানে মানুষের পাশে থাকেন, কাজ করেন এরকম নেতারা রয়েছে, এরকম লোকেরা রয়েছে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে। তাহলে সেই লোকগুলো কখন থেকে সাইড হয়ে গেল? কখন থেকে এই যে আপনি দেখালেন একজনকে, এখানে আপনি প্রথমে যখন দেখাচ্ছিলেন বিয়েতে নাকি 5 কোটি টাকা খরচ করেছে, তা বিয়েতে 5 কোটি টাকা খরচ করেছে মানে লোকটার আছে কত টাকা সব মিলিয়ে? সম্রাট বড়ুয়া কত টাকা রয়েছে? মানে এইরকম লোক চলে আসছে সামনে। আর যে লোকগুলো সত্যি সত্যি দীর্ঘদিন ধরে, মানে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বা তারও আগে থেকে যারা সত্যি সত্যি লড়াইটা করে দলটাকে একটা জায়গায় নিয়ে এসেছে, আপনি বলছেন যে এই সম্রাট বড়ুয়াদের মতো লোকজনও রয়েছেন, আবার সব লোকজনও রয়েছেন, কিন্তু তৃণমূল এত বছর ধরে, মানে গত 15 বছর ধরে তৃণমূল বুঝতে পারেনি যে সম্রাট বড়ুয়াদের মতো লোকজন এই তৃণমূলে থেকে কিভাবে নিজেদের উন্নতি করে গেছে। তার কারণটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ঘুণপোকা। আমি বলবো প্রাতিষ্ঠানিক ঘুণপোকা তৈরি হয়েছিল এবং সিস্টেমের মধ্যে ওই ঘুণপোকা একটু একটু করে গোটা সিস্টেমটাকে ভেতর থেকে খাচ্ছিল। তো সেই যখন টোটাল সিস্টেমটাই যখন এরকম সিস্টেমেটাইজড একটা এই ধরনের মানে বলবো দুর্নীতি বলুন বা এই ধরনের মানুষের উপর বলপ্রয়োগ বলুন বা গাজওয়ারি বলুন, এরকম একটা সিস্টেম যখন তৈরি হয়ে যায়, মানে অর্ণবদার মুখে প্রাতিষ্ঠানিক ঘুণপোকা শুনে বেশ ভালো লাগলো, কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কি পরিস্থিতি হয়েছে তা আমরা বারবার দেখেছি। 26,000 চাকরি চলে গেছে, জাস্ট এক লপ্তে চাকরি চলে গেছে। তো তখন আমরা বারবার বলতাম এই কথা, কিন্তু তখন কোথাও গিয়ে প্রাতিষ্ঠানিক ঘুণপোকা শব্দটা আমরা মানে শুনতে পাইনি। ভালো লাগলো, মানে এই বিলম্বিত বোধোদয় দেখে ভালো লাগলো। আমি একটু অফিলিয়া দির কাছে আসি। অফিলিয়া দি, মানে যেটা পরিষ্কার হচ্ছে যে একের পর এক যেভাবে ধরা পড়ছে তাতে মানুষের উন্নয়ন তো হয়নি, তৃণমূলে ঢুকে বা তৃণমূল দলটা করে কাউন্সিলর হয়ে কিভাবে নিজেদের সম্পত্তি তারা বাড়িয়ে গেছে, তো মারাত্মক সব অভিযোগ। এই অভিযোগগুলো আসারই ছিল, কারণ এরা দিনের পর দিন মানুষের টাকা লুট করেছে। আজকেও আমরা এরকম একটা বিধাননগরের জায়গায় গেছি, আর উচ্চারণ করলাম না, সেখানে কিন্তু আর একজন কাউন্সিলর রমরমিয়ে বেআইনি ব্যবসা করছে সরকারি জমিতে। তারাও এবার ধরা পড়বে। এরা প্রত্যেকে, কেউ ছোট থেকে কে সিভিক পুলিশ থেকে হয়েছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে কাউন্সিলর হলো মানেই তার কোটি কোটি টাকা হয়ে গেল। এই পদ্ধতি, এই প্রক্রিয়াটা কেন এলো সিস্টেমের মধ্যে, এটা এসছে, এইটা কিন্তু একদম মাথা অবধি ছিল, যার জন্য প্রশ্রয় পেয়েছে যে তুমি নাও। ওই যে 25-75 বলে দিয়েছিল, অতএব 25-75-এর গল্প ছিল বলেই আজ সরকার পরিবর্তন না হলে, আমি বলছি যিনি এসছেন তৃণমূলের প্রতিনিধি, তিনিও বোধহয় এই বাক্য আজকে ঘুণপোকার কথাও বলতেন না, কি প্রাতিষ্ঠানিক ঘুণপোকা তখন উনি মুখেও আনতেন না। এই ঘুণ ধরে একেবারে ভেঙে পড়তো, পরিকাঠামো ভেঙে পড়েইছে, এবং সেইটাই আমরা আজকে চোখের সামনে তুলে ধরছি। কারণ আর দুর্নীতি হবে না, দুর্নীতি মুক্ত হবে প্রশাসন। এই পুলিশ যে আগে একটা চোর ধরতে পারতো না, এই কাউন্সিলর যখন একবারে মাথা ফাটিয়ে দিয়ে গেল তাকে ধরতে পারতো না, কি করে রাতারাতি ধরা পড়ে? পুলিশ কি বদলে গেল, নাকি তাদের হাতে 10টা করে বন্দুক গুজে দেয়া হলো? না, তাদের হাতে অদৃশ্য একটা দড়ি বেঁধে দেয়া ছিল, কানে একদম। আগের সরকারের ক্ষেত্রে পুলিশ ওই সমরেশ চক্রবর্তী, যার কথা আপনি বলছিলেন, বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার খোঁজও পায়নি, প্রমোটারকে মারধর করলো, তারপর দেখা গেল যে পুলিশ খোঁজ পাচ্ছে না, তিনি গিয়ে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে জামিনও পেয়ে গেলেন। সোনা পাপ্পুর বেলাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছি, কিন্তু পুলিশ তাকে ধরতে পারে না, অদৃশ্য এরা সব। কিন্তু তাদের এখন দৃশ্যমানতা এসছে, সশরীরে তাদের আমরা আবার হাজিরা দিতে যেতে দেখতে পাচ্ছি, তাদের জেল হাজতেও দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।